বিএনপির কর্মীদের মধ্যে রেষারেষি, নেতাদের মধ্যে বিরোধ, মূল সংগঠনের সঙ্গে অঙ্গ সংগঠনের মতভিন্নতা, স্বার্থের দ্বন্দ্ব, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত ৮ মাসের সংঘর্ষে ৫১ জন নেতাকর্মী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ৪ শতাধিক নেতাকর্মী সমর্থক। এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার রাজীব আহমদ। তার কাছ থেকে বিস্তারিত জানব। আর সঙ্গে আছি শাহাদাত তনিম। রাজীব আহমদ, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ। বিএনপির এত বড় একটি দল, সেই দলের রেষারেষি, আধিপত্য বিস্তার নিয়ে গত ৮ মাসে ৫১ জন নেতাকর্মী নিহত হয়েছে। এটি একটি আর কি ভাবনার বিষয়। একই সঙ্গে সমকালে আজকে একটি বিশেষ প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। এটি আসলে শুধু ভাবনার বিষয় না, এটি খুবই একটি উদ্বেগের বিষয়। আমরা যেই রিপোর্টটি করেছি ৫১ জন, এটি কিন্তু একটা খুবই কনজারভেটিভ হিসাব, যে আমরা ৫১টি মৃত্যু যেখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। যেমন ধরেন আমরা যে বিষয়গুলো হিসাব করেছি, আধিপত্য বিস্তার, বিএনপির দুই পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত, কিংবা আপনার কমিটি নিয়ে সংঘর্ষ, রেষারেষি, সম্মেলন নিয়ে, স্কুলের কমিটি গঠন নিয়ে একই এলাকার দুইজনের মধ্যে সংঘর্ষ। দেখেন যে সবচেয়ে বেশি নিহত হয়েছে গত মার্চ মাসে ১৩ জন। এর আগে আপনি জানেন যে গত ২-১ দিন আগেই একটি বেসরকারি সংস্থা জানিয়েছিল ১৭। তো আমাদের যে নিজস্ব হিসাব, আমরা কিন্তু অনেক কনজারভেটিভ হিসাব করেছি, আপনাকে যেটি আগে বলেছি, যে মার্চে শুধু ইফতার কেন্দ্রিক সিরাজগঞ্জে ১ জন এবং রাজশাহীতে ২ জন, ইফতার মাহফিল নিয়ে সংঘর্ষে জড়িয়ে ৩ জন নিহত হয়েছেন। এবং বাকিগুলো অন্য ঘটনায় যেমন আছে যে বালুমহলের নিয়ন্ত্রণ, হাটের নিয়ন্ত্রণ, বাজারের নিয়ন্ত্রণ, ঘাটের নিয়ন্ত্রণ, এগুলো নিয়ে নিহত হয়েছে। আবার দেখেন কিছু কিন্তু আমরা হিসাব থেকে বাদ দিয়েছি, যেমন নোয়াখালীর ২টি ঘটনা, সেইখানে যেই ২ জন নিহত হয়েছেন, একজন হচ্ছে সাবেক চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের এবং আরেকজন হচ্ছে ওয়ার্ড বিএনপির ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তাদের আমরা হিসাব বাদ দিয়েছি, কারণ এই ঘটনাটি ছিল, এই ২টি ঘটনা ছিল যে আপনার স্পষ্ট ছিল না যে কার সঙ্গে আসলে কার সংঘর্ষ। কারণ ওইগুলো ছিল বাজারের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয়দের সঙ্গে, বা আওয়ামী লীগ বা বিএনপির লোকজনও জড়িত আছে, কিন্তু মানে পুরো বিষয়টা নিশ্চিত ছিল না যে এটা পুরোটাই অভ্যন্তরীণ কুন্দল। এইখানে আমরা যে এই ঘটনাগুলো তুলে ধরেছি ৫১টি ঘটনার সবগুলোই হচ্ছে অভ্যন্তরীণ কোন্দল থেকে যেই সব সংঘর্ষ হয়েছে সেগুলো। এর বাইরেও বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী, বিপুল বলতে আমি বুঝাচ্ছি প্রায় ৩০-এর বেশি নেতাকর্মী নিহত হয়েছেন। যেমন গতকাল রাতেও গাজীপুরে কৃষক দলের একজন নেতা খুন হয়েছেন দুর্বৃত্তর হাতে, মুন্সিগঞ্জে খুন হয়েছেন। তো এরকম নানান জায়গায় কিন্তু খুন হয়েছেন। এরকম ৮টি থেকে 9টি ঘটনা আছে যেখানে খুনের কারণ এখনও জানা যায়নি, কী কারণে খুন হয়েছেন। তো সব মিলিয়ে আমরা হিসাব করে দেখেছি যে ৫ আগস্টের পর বিএনপির ৮৩ থেকে ৮৪ জন নেতা, ৮৩-৮৪ জন নেতা নিহত হয়েছেন, খুন হয়েছেন নানান অপঘাতে। তো এটিতে একটা খুবই উদ্বেগজনক সংখ্যা, যে একটি দলের ৮ মাসে এরকম খুনোখুনি। তো বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা বারবার বলছেন যে তারা ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু যেই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেটি আসলে তো দল তো ব্যবস্থা নিতে পারে সর্বোচ্চ বহিষ্কার বা পদ থেকে অব্যাহতি, যেমন যেটি আপনার রংপুরের ক্ষেত্রে নিয়েছে, বা এর আগে শেরপুরের ক্ষেত্রে নিয়েছে, যে যারা দায়ী ব্যক্তি ছিল বা দায়ী হিসেবে যাদের নাম এসেছে তাদের দল থেকে বহিষ্কার করা। কিন্তু এর সঙ্গে যেটি জরুরি দরকার, যেটি বিএনপি করতে পারবে না, সরকারের দায়িত্ব, এই যে খুনোখুনিগুলি হলো, এই খুনের ঘটনায় প্রকৃত যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে বিচারগুলো শুরু করা। বিচার তো ২-১ মাসে হয়ে যাবে না। আমরা যেসব ঘটনা পেয়েছি অধিকাংশ ক্ষেত্রে আসামিরা উচ্চ আদালত থেকে বা নানান জায়গা থেকে জামিনে আছেন কিংবা গ্রেপ্তারি হয়নি। এইটি হচ্ছে আরও বেশি উদ্বেগের বিষয়। আরেকটি বিষয় আপনার কাছে জানতে, যে এই সব যে খুনের ঘটনাগুলো ঘটছে এর সঙ্গে রাজনৈতিক যোগসূত্র কতটা আছে বলে আপনি মনে করেন? আচ্ছা দেখেন, রাজনৈতিক এইখানে পুরোটাই রাজনৈতিক। এখন আমি একটা কথা বলি আপনাকে, যে এই কিশোরগঞ্জের যে ঘটনাটা, একটা স্কুলের কমিটি গঠন নিয়ে, তো যিনি ছাত্রদল করেন, ছাত্রদলের সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি, উনি ওনার একজনকে স্কুলের সভাপতি বানাতে চান, বা ওই এলাকায় যারা বিএনপি করে তারা আরেকজনকে বানাতে চায়। এটা কেন করতে চায় এই কারণেই যে ভবিষ্যতে যে যখন নির্বাচন করবে তার জন্য নিজস্ব লোক তৈরি হয়ে থাকে। তো সেই নিজস্ব লোক তৈরি করতে গিয়ে, নিজস্ব লোককে একটা প্রতিষ্ঠানে বসাতে গিয়ে নিজের রাজনৈতিক স্বার্থে, এই কারণেই তো ঘটনাটা ঘটে। তা থেকেই সংঘর্ষ এবং তা থেকে মৃত্যু, তাহলে তো পুরো ঘটনাই রাজনৈতিক। আরেকটা বিষয় দেখেন, যে এইসব ঘটনা ঘটেছে বাজারের নিয়ন্ত্রণ নিয়ে।
বাজারের ইজারা নিয়ে, বাজারের নিয়ন্ত্রণ নিয়ে। তো এইখানে তো বাজারের ইজারা নিয়ে, বাজারের নিয়ন্ত্রণ নিয়ে যা ঘটনা ঘটছে পুরোটাই রাজনৈতিক। ভোলার যে ঘটনা সেটি ঘটেছে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি কাজ নিয়ে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আপনি যদি ওইভাবে দেখেন যে রাজনৈতিক আদর্শগত কোনো বিষয় নেই, এখানে হচ্ছে রাজনৈতিক স্বার্থগত, যে কে রাজনীতিতে কতখানি প্রতিষ্ঠা পাবেন, কে কতখানি পয়সা উপার্জন করতে পারবেন এবং অর্থ উপার্জনের মাধ্যমে রাজনীতিতে আরও শক্তিশালী হবেন, সেটার কারণে সংঘাত। এই কারণে এইসব যাই আপনি দেখছেন, এর মোটিভ যাই হোক, এর সঙ্গে রাজনীতি জড়িত। আপনি দেখেন রংপুরের যে ঘটনা, রংপুরের ঘটনা তো এটা মানে আশ্চর্যকর একটা ঘটনা। রংপুরের বদরগঞ্জে একটি বাজারে দোকানদার এবং ভাড়াটিয়া, দোকান মালিক এবং ভাড়াটিয়ার মধ্যে সমস্যা। দোকান মালিক এবং ভাড়াটিয়ার চুক্তি হয়েছে যে 35 লাখ টাকা আগাম দিয়ে সে দোকান ভাড়া নিয়েছে, 2028 সাল পর্যন্ত তার চুক্তি আছে। দোকান মালিক তাকে তুলে দিতে চায়, ভাড়াটিয়া বলেছে যে ঠিক আছে আমি চলে যাবো, আমাকে অ্যাডভান্সে টাকা ফেরত দেন। তো টাকা ফেরত দেওয়া হবে কি হবে না এই নিয়ে তারা প্রথমে নিজেরা মারামারিতে জড়িয়েছে, তারপর আবার তার আগে দুই পক্ষ গিয়ে বিএনপিকে ডেকে এনেছে, বিএনপির দুই পক্ষ পরের সঙ্গে জড়িয়ে গিয়েছে। এখন আগামী নির্বাচনে ওই এলাকার সংসদ সদস্য পদে মনোনয়ন পাওয়া নিয়ে দুই পক্ষের আগে থেকে প্রতিযোগিতা ছিল। এখন দুই পক্ষ বিবদমান দুই পক্ষের পক্ষ নিয়ে জড়িয়ে বিএনপির একজন নিহত হয়ে গেছেন, দুইজন আহত হয়েছেন। যে ছবিটি ছাপা হয়েছে যে রাস্তায়, আপনি খেয়াল করে থাকবেন, এটা একটা বিভৎস ভিডিও, যে ফুটপাতে ফেলে মানুষকে কোপানো হচ্ছে। এখন দেখেন বাংলাদেশের মানুষ কি প্রত্যাশা করেছিল যে 5 আগস্টের পরে এরকম দৃশ্য দেখতে হবে? এখন এরকম দৃশ্য যদি রাজনীতি থাকে, সেটা তো রাজনীতি না, সেইটা যারা করছেন তারা তো অপরাধী, তাদের বিষয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু রাজনৈতিক দলগুলোকে তার দায়িত্বশীল হতে হবে, এরকম যারা আছে তাদেরকে অ্যাড্রেস করে দল থেকে বের করে দেবে, এরা রাজনীতি করার যোগ্য না। আরেকটি বিষয়, 5 আগস্টের পর বিএনপিতে কি সুবিধাভোগী অনেকেই প্রবেশ করছে কিনা, এর কারণেও কি এই ধরনের ঘটনা বেশি ঘটছে বলে মনে করেন কিনা? আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন। এইসব ঘটনায় যা দেখা যাচ্ছে, এই যে যারা সংঘাত সহিংসতায় জড়িত হচ্ছে, তারপর মারামারিতে জড়াচ্ছে, খুনোখুনিতে জড়াচ্ছে, এরা এতদিন কোথায় ছিল? এরা যদি এখন যে দাপট দেখাচ্ছে, এই দাপট যদি তখন দেখাইতে পারতো, নিশ্চয়ই এই সরকার, আগের সরকার এইভাবে 15 বছর টিকতো না, আরও এইভাবে 3টা বিতর্কিত নির্বাচন করতে পারতো না। তখন তো এই যে হাজার হাজার এখন যে লাঠি হাতে বেরিয়ে যাচ্ছে নিজেদের মধ্যে মারামারি করার জন্য, তখন যদি এর অর্ধেক লোকও বেরোতো রাস্তায়, তাহলে তো বিএনপির, দেখেন যে বিএনপির কর্মসূচি নিয়ে তো নানান রকম রসিকতা হতো, যে বিএনপি কর্মসূচি রাখে, কর্মসূচিতে লোকজন হয় না, নেতাকর্মীরা নামে না। তো এখন যারা এই দাপট দেখাচ্ছে, ক্ষমতার দাপট দেখাচ্ছে, তারা তো নিশ্চয়ই তখন ছিল না। আপনি যদি সংখ্যা বিবেচনা করেন তাহলে তো নিশ্চয়ই তারা ছিল না। এরা আমি যতটুকু খোঁজ খবর নিই, যেমন ময়মনসিংহের গফরগড় যে ঘটনাটি, যুবদলের যে 2জন খুন হয়েছে, কি নিয়ে খুন হলো? বাস স্ট্যান্ডের, এই টেম্পু স্ট্যান্ডের দখল নিয়ে। তো যেই ছেলেগুলো খুন হয়েছে, যেহেতু আমার স্থানীয় এলাকা, ওইখানে তো তাদের আমি আগে কখনো দেখিনি, তাদের নাম শুনিনি যে তারা এত বড় নেতা। রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে, পট পরিবর্তন ঘটার পর তারা সুযোগ নিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এইসব সংঘাত সহিংসতায় জড়াচ্ছে। এই সকল সুবিধাভোগীদের প্রবেশ ঠেকাতে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা কি বলছেন? না, বিএনপি তো আগেই বলেছে যে এখন নতুন করে কমিটি দেওয়া বন্ধ, দলে যোগদান করানো বন্ধ। কিন্তু দেখেন যাই থাকুক, তো বাংলাদেশে যেটা হয় যে কেউ না কেউ কারো লোক যারা আছেন, যারা উচ্চ পর্যায়ে আছেন, যারা আমাদের এগুলো বলছেন যে নতুন কাউকে যোগ দেওয়ানো হবে না, নতুন কমিটি হবে না, তারাই লোকগুলোকে নানানভাবে পুনর্বাসিত করে, নানানভাবে রাজনৈতিক পদ দিয়ে ক্ষমতায়িত করে, এবং সেই ক্ষমতা থেকেই এরা সংঘাত সহিংসতায় জড়ায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি তারেক রহমান বলেছেন, ভিডিও বার্তা বারবারই বলছেন নিজেদের মধ্যে হানাহানি না করতে, দখল এবং চাঁদাবাজি থেকে দূরে থাকতে, এবং করলে কঠোর হুঁশিয়ারিও দিচ্ছেন বারবার, তবুও কি নিয়ন্ত্রণে আনতে পারছে? দেখেন যে এই গত 5 আগস্টের পর বিএনপি 1000-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেছে এবং 3000-এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। এই যে এই ঘটনাগুলো ঘটেছে, ঘটনাগুলো ঘটার পরেও 47 জনকে বহিষ্কার করা হয়েছে। তো দেখেন শেরপুরের ঘটনা দেখে কি রংপুরের লোকজন শিক্ষা নিয়েছে? নেয়নি। যেমন আপনার দেখেন রাজশাহী জেলা, একই জেলায় তো একবার এই 17ই মার্চে একটা ঘটনা ঘটেছে, 21 মার্চে একটা ঘটনা ঘটেছে। তো 17ই মার্চের ঘটনার পরে কি 21 মার্চে ইফতার মাহফিলে দুটোই, তো এই একটা ঘটনার পর আরেকজনকে শিক্ষা নিয়েছে, বহিষ্কার হওয়ার পরে শিক্ষা নিয়েছে। এই সমস্যাটা অনেক গভীরে, এর সমাধানও শুধু বহিষ্কারে হবে না, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। যেমন দেখেন সবচেয়ে বেশি খুনোখুনির ঘটনা চট্টগ্রামে, সবচেয়ে বেশি চট্টগ্রামে 13 জন, সারা দেশে 51 জনের মধ্যে আমাদের হিসাবে 51 জন। আমি বারবার বলতেছি আমাদের হিসাব, আমরা ভুল হতে পারি, সংখ্যাটা এর চেয়ে কম হবে না কোনোভাবেই, এর বেশিই হবে। আমরা কিছু কিছু ঘটনা নিশ্চিত হতে না পারাই সেগুলো আমরা হয়তো তালিকার মধ্যে আনিনি, হিসেবের মধ্যে আনিনি। দেখেন চট্টগ্রামের যে ঘটনাগুলো ঘটেছে, একের পর এক ঘটনা, তো বহিষ্কার করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু নিবৃত্ত কি করা যাচ্ছে না। নিবৃত্ত তখনই করা যাবে যখন শুধু বিএনপি না, সরকার ব্যবস্থা নেওয়া শুরু করবে।
সরকার যখন কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করবে তখন নিবৃত্ত করা যাবে। এই দলীয়ভাবে বহিষ্কার করে বিচ্ছিন্নভাবে বহিষ্কার, এই শোকজ কারণ দর্শানোর নোটিশ দিয়ে এই পরিস্থিতিকে থামানো যাবে না। সামনে নির্বাচন, বিএনপি এবং জামাতের মধ্যে যে কোন্দল এখন চলছে, বাকযুদ্ধ বলুন বা যেই ধরনের ঘটনাগুলোই ঘটছে, নির্বাচনের আগ মুহূর্তে কি এই ঘটনাগুলো আরো বাড়বে কিনা বলে মনে করেন কিনা? না, আমার তো তাই আশঙ্কা যে এটা বাড়বে। যেমন ধরুন যে ঢাকা অঞ্চলে হয়তো তেমন কিছু ঘটবে না, এখানে জামাত দুর্বল, বিএনপি একচেটিয়া সবল। কিন্তু দেখেন খুলনা বা রংপুর যে অঞ্চলগুলো আছে, ওইখানে যেখানে জামাত একটু সবল, বিএনপির কাছাকাছি, সেসব জায়গায় তো নির্বাচনে দুই পক্ষই জেতার চেষ্টা করবে। যদি আইন শৃঙ্খলা ব্যবস্থা এরকম ভঙ্গুর থাকে, দুর্বল থাকে, সরকার যদি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে এখনই যদি কঠোর কোনো ব্যবস্থা দিতে না পারে, তখন তো ভাই যদি আপনি শাস্তির এক্সাম্পল সেট করতে না পারেন, তাহলে তো এইটা বন্ধ হবে না। আরেকটা বিষয় জানতে চাই, নতুন দল, রাজনৈতিক দল এনসিপি, তারাও নির্বাচন করবে। এখানে কি বিএনপির সঙ্গে তাদের কোনো সংঘাতে জড়ানোর কোনো আশঙ্কা দেখেন কি? দেখেন, নির্বাচন থেকে তো সংঘাত হওয়ার কোনো কারণ নাই, এক নম্বর কথা। যদি নির্বাচন কমিশন এবং সরকার নির্বাচনটা ঠিকভাবে কন্ডাক্ট করতে পারে, পুলিশ যদি তার দায়িত্ব ঠিকমতো পালন করে একদম ইম্পার্শিয়ালি, এবং নির্বাচন কমিশন যদি একদম নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, যে অপরাধী হবে, যে সংঘর্ষ যারা তাকে ধরা হবে, তাহলে কিছু ঘটবে না। কিন্তু যদি এরকম মানে দুর্বলতা থাকে সরকারের, আইন শৃঙ্খলা বাহিনীর, নির্বাচন কমিশনের, তাহলে একটার পর একটা ঘটনা ঘটতেই থাকবে, ঠেকাতে পারবে না। এই ঠেকানোর সক্ষমতা নেই বর্তমান পরিস্থিতি, বলবো যে ঠেকানোর সক্ষমতা নেই। কারণ দেখেন যে বিএনপির 80-82 জন মানুষ মারা গেছে। তো অভ্যন্তরীণ কোন্দল হোক আর যে কারণে হোক, আপনি কয়টি ঘটনায় এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা দেখেছেন যে একেবারে যারা যারা জড়িত ছিল প্রত্যেককে ধরা হয়েছে? এরকম ঘটনা তো ঘটে নাই। যতক্ষণ পর্যন্ত এটা না ঘটবে ততক্ষণ পর্যন্ত অপরাধীরা ভয় পাবে না। তো রাজীব আহমদ, সমকাল সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালে চোখ রাখুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে www.সমকাল.com চোখ রাখুন।